ধরি আমার কাছে একটি রূপান্তর আছে যেটাকে আমরা r2 থেকে r2 তেই রূপান্তর করব এবং অবশ্যই এর অর্থ হলো যে একটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করা সকল রৈখিক রূপান্তরকে ম্যাট্রিক্স গুণ আকারে প্রকাশ করা যায় এটা আমরা জানি এবং এটা সমান হচ্ছে আমাদের এখানে ম্যাট্রিক্স যেটা আমরা নিচ্ছি সেটা সমান হচ্ছে 1 3 2 6 এবং এর সাথে আমরা গুণ করব তোমার ডোমেইনে যে ভেক্টর তুমি আমাকে দাও না কেন সেটা এবং ধরি এটা গুণ করব আমরা এটার সাথে x1 এবং x2 কে এখন ধরা যাক আমার কোডোমেইনে একটি উপসেট আছে আমি এই সেটগুলো এখানে এঁকে নিচ্ছি তাহলে এটা হচ্ছে আমার ডোমেইন এরকম এবং এটা হলো r2 এবং অবশ্যই আমার ফাংশন বা রূপান্তর r2 এর উপাদানগুলোকে কোডোমেইনে ম্যাপিং করবে যেটা কিনা নিজেও একটা r2 আমি এখানে এটা আঁকতে পারতাম কিন্তু সহজে বোঝাতে আমি এটা এখানে আঁকছি তাহলে এটা হলো আমার কোডোমেইন আমাদের রূপান্তর দ্বারা আমরা অবশ্যই এখানকার যে কোনো উপাদানের সংশ্লিষ্ট ম্যাপিং এখানে r2 তে খুঁজে পাবো এখন কি হবে যদি আমরা r2 এর এমন কোনো উপসেট নেই ধরা যাক s সেটা হবে s r2 এর একটি উপসেট এবং ধরা যাক এটা দুটি ভেক্টরের একটি সেট r2 এর ভেতরে শূন্য ভেক্টর এবং আরেকটি ভেক্টর হচ্ছে 1 2 তাহলে আক্ষরিক অর্থে ধরা যাক এই বিন্দুটি আমি অন্য একটা রং দিয়ে করছি এখানে এটা আমার শূন্য ভেক্টর r2 এর ভেতরে আমি শুধু এখানে দেখাচ্ছি যে আমার শূন্য ভেক্টরের অবস্থান r2 এর ভেতরে এটা আমার শূন্য ভেক্টর এবং ধরে নেই এটা হচ্ছে আমার 1 2 ভেক্টর আমি যেটা জানতে চাই তা হলো আমার ডোমেইনে সেই ভেক্টরগুলো কোথায় যাদের রূপান্তরের মাধ্যমে ম্যাপিং এর মাধ্যমে আমরা এই উপসেট বা এই বিন্দুগুলো পাবো তার মানে হচ্ছে আমি আসলে জানতে চাই s এর পরিবিম্ব বা প্রি ইমেজ কি তাহলে s এর পরিবিম্ব সতর্কভাবে এখানে লক্ষ্য করো যে t এর সাপেক্ষে s এর পরিবিম্ব তাহলে আমাদের এখানে আমরা চাচ্ছি t এর সাপেক্ষে s এর পরিবিম্ব আমি বলছি যে সতর্কভাবে খেয়াল করো কেননা তুমি যদি কোনো কিছুর পরিবিম্ব নাও তখন যদি এটা না বলো যেটা কার সাপেক্ষে তাহলে এর মানে দাঁড়ায় ধরো তুমি বললে যখন বলো কোনো কিছুর বিম্ব তাহলে এখন এর অর্থ দাঁড়ায় সম্পূর্ণ রূপান্তরের সাপেক্ষে তার বিম্ব আর যেটা আমি কয়েকটি ভিডিও আগে দেখিয়েছি তাই তুমি যে কোনো সেটের বিম্ব বা পরিবিম্ব নিচ্ছ তখন নিশ্চিত করে তোমাকে বলতে হবে যে তুমি কার সাপেক্ষে নিচ্ছ তাহলে আমরা আমাদের কোডোমেইনের উপসেটের পরিবিম্ব দেখাতে চাই রূপান্তর t এর সাপেক্ষে এটা হচ্ছে t ইনভার্স অফ s যেমনটা আমরা আমাদের গত ভিডিওতে দেখেছিলাম এটা আমাদের ডোমেইনের সকল উপাদান বা সকল x যেখানে আমাদের x গুলো রূপান্তর সমূহ আমাদের কোডোমেইনের উপসেট যার পরিবিম্ব আমরা এখানে নির্ণয় করতে চাচ্ছি এখন এটা লেখার আরেকটি উপায় আছে তুমি এটাকে এভাবেও লিখতে পারো যে আমাদের ডোমেইনের সেই সকল x গুলোকে আমরা খুঁজছি যেন আচ্ছা এখানে একটা ভেক্টরের নাম দেওয়া প্রয়োজন ধরি এটা নাম দিলাম a যেন a গুণ x s এর উপাদান হয় তাহলে a গুণ x হবে এটা অথবা ওটা অর্থাৎ a গুণ আমাদের ভেক্টর সমান হলো শূন্য ভেক্টর অথবা a গুণ আমাদের ভেক্টর x সমান হতে হবে ভেক্টর 1 2 এটা একদমই এই কথাটি সমর্থক এখানে আমি আমাদের আসল রূপান্তরকে পরিষ্কারভাবে তুলে ধরছি যেটা কিনা a গুণ x এবং আমাদের সেটকেও এখানে আমাদের সেট হচ্ছে শুধু আমাদের দুটি ভেক্টর তাহলে আমরা যদি পরিবিম্ব বের করতে চাই তাহলে আমরা এটা এখানে এঁকে ফেলি t এর সাপেক্ষে s এর পরিবিম্ব তাহলে প্রথমে আমাদের এমন সকল x খুঁজে বের করতে হবে যারা এই দুটি সমীকরণকে সিদ্ধ করে আমাদের এমন সকল x খুঁজে বের করতে হবে যারা এই সমীকরণ দুটিকে সিদ্ধ করে যেমন এখানে প্রথমে যেটা ছিল আমাদের ম্যাট্রিক্স 1 3 2 6 এর সাথে আমরা গুণ করব আমাদের ভেক্টর x1 এবং x2 এর সমান হলো আমাদের শূন্য ভেক্টর এটা হলো সেই সমীকরণ এবং আমরা এর সকল সমাধানকে সংজ্ঞায়িত করছি এবং তুমি হয়তো খেয়াল করেছো এর সকল সমাধান যা এই সমীকরণকে সিদ্ধ করে তারা এই ম্যাট্রিক্সের নাল স্পেস আমি এটাকে এই পাশে আলাদা করে লিখে রেখেছি এটা হচ্ছে নাল স্পেস এখন এটাই একমাত্র নয় এর জন্য আমাদের এখানে সমাধান করতে হবে আমি এই নীল রংটা দিয়ে এখানে চিহ্নিত করছি তাহলে t এর সাপেক্ষে s এর পরিবিম্ব হবে আমাদের সকল সমাধান অর্থাৎ সকল সমাধান যোগ 1 2 3 6 গুণ x1 x2 সমান 1 2 এর সমাধান x1 x2 সমান 1 2 এর সমাধান
এখন আমরা এটাকে আমাদের বর্ধিত ম্যাট্রিক্স দিয়ে সমাধান করতে চাই। বর্ধিত ম্যাট্রিক্স হলো 1 3 2 6 0 0 এবং এখানে আমার বর্ধিত ম্যাট্রিক্স হবে 1 3 2 6 1 2। এখন এটাকে আমরা রিডিউসড রো এচেলন ফর্মে নেই। তাহলে এসো আমাদের দ্বিতীয় সারিকে দ্বিতীয় সারি বিয়োগ 2 গুণ প্রথম সারি দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা কি পাচ্ছি, আমাদের প্রথম সারি ঠিক এরকম থাকে, অর্থাৎ 1 3 0, এটা এখানে পরিবর্তন হবে না কোনো, এবং আমি এখানে এটা একই সাথে প্রকাশ করছি পাশাপাশি, এবং এখানে প্রথম সারিটা থাকছে 1 3 1। এখন আমি উভয় ক্ষেত্রে আমার বর্ধিত ম্যাট্রিক্সের বাম পাশকে রিডিউসড রো এচেলন ফর্মে নিতে চাই। তাহলে আমি ঠিক এই একই কাজ এখানে দুই ক্ষেত্রে করতে পারি। তাহলে আমি আমার দ্বিতীয় সারিকে দ্বিতীয় সারি থেকে প্রথম সারি দ্বিগুণ দ্বারা বিয়োগ করে প্রতিস্থাপন করব। তা 2 বিয়োগ 2 গুণ 1 সমান হবে 0, 6 বিয়োগ 2 গুণ 3 সমান হবে 0, এবং অবশ্যই 0 বিয়োগ 0 সমান হবে 0। এখানেও 2 বিয়োগ 2 গুণ 1 সমান 0, 6 বিয়োগ 2 গুণ 3 সমান 0, এবং 2 বিয়োগ 2 গুণ 1 সমান 0। তাহলে এই শূন্যগুলো দিয়ে আমরা আমাদের কাজ করে ফেলেছি। আমাদের এই বর্ধিত ম্যাট্রিক্স গুলোকে রিডিউসড রো এচেলন ফর্মে নিয়ে এসেছি আমরা। এখন কিভাবে আমরা সেই x1 x2 দেরকে সমাধান করব যারা কিনা এটাকে সিদ্ধ করে। তুমি হয়তো চিনতে পারছো যে আমরা আমাদের প্রথম কলামটি হলো পিভট কলাম, এবং এই আমাদের x1 চলকগুলো এগুলো এর সাথে সংশ্লিষ্ট। সুতরাং আমরা x1 চলকগুলোকে বলবো পিভট চলক, এবং দ্বিতীয় কলামটি হলো নন পিভট কলাম, কেননা এখানে কোনো এক নেই, এখানে এর সাথে সংশ্লিষ্ট x2 চলকগুলো, তাহলে এক্ষেত্রে আমরা এদেরকে বলবো মুক্ত চলক বা ফ্রি ভ্যারিয়েবলস। x2 গুলো হচ্ছে মুক্ত চলক বা ফ্রি ভ্যারিয়েবলস। এর মানে হলো আমরা x2 এর যে কোনো মান বসাতে পারি। আমরা ধরে নিতে পারি x2 সমান t, এবং যেখানে t হচ্ছে বাস্তব সংখ্যার একটি সদস্য। এবং এক্ষেত্রে x1 কি হবে, এখানে এই উপরের সমীকরণে আমাদের জানাচ্ছে যে, এখানে আমি এটাকে লিখছি, তাহলে আমরা এখান থেকে সমীকরণে ফিরে যাই। আমাদের উপরে যে সমীকরণ ছিল সেখানে এই t এর মান বসিয়ে দেখি কি হয়। এখানে তাহলে আমরা পাচ্ছি x1 যোগ 3x2 সমান হচ্ছে 0, এবং দ্বিতীয়টি থেকে পাচ্ছি x1 যোগ 3x2 সমান হচ্ছে 1। তাহলে আমরা যদি বলি x2 সমান t, তাহলে এই সমীকরণ হয়ে যায় x1 যোগ 3t সমান 0, এবং উভয় পক্ষ থেকে আমরা যদি 3t বিয়োগ করে দিই তাহলে আমরা পাই x1 সমান মাইনাস 3t, এবং এই সমীকরণ থেকে আমরা পাই x1। এখন তুমি যদি x2 কে t দিয়ে প্রতিস্থাপন করে দাও তাহলে এখানে কি দাঁড়ায়, x1 সমান 1 মাইনাস 3t। তাহলে আমরা যদি এটা সমাধান সেট তৈরি করি, তাহলে প্রথম সমীকরণের জন্য এখানে x1 x2 সমান কি, আমাদের এই প্রথম সমীকরণটাতে x1 x2 সমান কি, চলো এটা আমি নির্ণয় করে ফেলি। এটা এর সমান হলো x2 সমান হচ্ছে শুধু t, তাহলে এর সমান হলো t। দাঁড়াও আমি একটু ভিন্ন রং ব্যবহার করে এখানে জিনিসটাকে, আচ্ছা না ভিন্ন রং না, আমি বরং হলুদ রং দিয়ে লিখি, t গুণ 1, আমি এর সংজ্ঞা এখানেই দিয়েছি, এবং x1 সমান তাহলে কত, এর সমান হলো মাইনাস 3t, এবং এখানে যেহেতু আমরা t কে একটা স্কেলার রাশি হিসেবে বাইরে রেখে দিয়েছি, সুতরাং এখানে আমাদেরকে শুধু মাইনাস 3 লিখলেই চলবে, অর্থাৎ মাইনাস 3 গুণ t, এবং এটা আমাদের প্রথম সমীকরণ যেখানে t বাস্তব সংখ্যার একটি সদস্য যা কিনা মাইনাস 3 এবং 1 এই ভেক্টরটির স্কেলার গুণিতক। তুমি যদি এটাকে একটি অবস্থান ভেক্টর হিসেবে কল্পনা করো তাহলে এটা হবে একটি লাইন, এটা আমি পরে আঁকবো। যাই হোক, এখন আমরা দ্বিতীয়টি সমাধান নির্ণয় করি। দ্বিতীয়টি সমাধান আমরা এখানে কিভাবে গঠন করব, এটা এখানে আসলে এটাকে এখানে যেন দেখা যায় এইভাবে আমরা আঁকি। এটা হবে x1 x2, এবং এখানেও x2 সমান t, অর্থাৎ এখানে গুণ 1, এবং আমি এটাকে এভাবে আঁকবো। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এখানে লিখতে পারি আমরা t গুণ 1, তাহলে এটা হয়ে গেল আমাদের x2, এবং x1 হচ্ছে 1 মাইনাস 3t, তাহলে এখানে আমরা মাইনাস 3 বসিয়ে দিই, এটা মাইনাস 3t হলো, কিন্তু এটা তো 1 মাইনাস 3t। এখন আমরা এই মাইনাস 1 মাইনাসটাকে এখানে কিভাবে আনবো, তাহলে আমরা এখন বলতে পারি সবগুলো সমাধান সেট সমান ভেক্টর 1 যোগ এখানে আমাদের 1 বিয়োগ 3t, সুতরাং এটা হচ্ছে x1 এর জন্য, এবং x2 সমান হচ্ছে 0 যোগ t, x2 সমান হচ্ছে t, তাহলে এটা হলো আমাদের দ্বিতীয়
সমীকরণের সমাধান। তাহলে আমাদের এস এর পরিবিম্ব, এস এর কথা মনে আছে তো, এস হলো আমাদের কোডোমেইনের এই দুই বিন্দু। এখন এস এর পরিবিম্ব হলো সেই সকল এক্স এর বিম্ব যারা এই দুটি সমীকরণকে সিদ্ধ করে। আসলে এগুলো লেখচিত্রের সাহায্যে দেখানো দরকার। আমি তাহলে আমার লেখচিত্রটা আঁকছি। এখানে কিছুটা এলোমেলো দেখাতে পারে, আসলে আমি যদি লেখচিত্র ছাড়া আঁকি, আমি তাহলে এখানে নিচে এখানে আঁকি। এটা তাহলে আমাদের সমাধান দুটিকে এখানে কপি এবং পেস্ট করে নিচে নিয়ে আসি। তাহলে আমার সমাধান দুটিকে এখান থেকে কপি করলাম, এখন এটাকে এখানে এনে পেস্ট করতে হবে। এই হলো তাহলে আমাদের সমাধান। এখন আমরা এটাকে আঁকতে পারি। তাহলে দেখা যাক, প্রথম সমীকরণের সমাধান সেট হলো ভেক্টর -3 1 এর সকল গুণিতক। তাহলে ভেক্টর -3 1 দেখতে অনেকটা এরকম হবে। আমি এখানে আঁকছি, এটা হচ্ছে -3 এবং মাইনাস না, শুধু 1। তাহলে এটা হবে দেখতে অনেকটা এইরকম। এটাই হচ্ছে -3 এবং 1 ভেক্টর, কিন্তু আমাদের সমাধান হলো -3 এবং 1 এর সকল স্কেলার গুণিতক। তাহলে এটাকে আমরা এখানে একটা কমা, আসলে তাহলে এটাকে আমরা স্কেলার গুণিতক নিলে দেখতে কেমন হবে? তুমি যদি দ্বিগুণ নাও তাহলে তুমি পাবে -6 এবং 2। তাহলে এটা হবে এইরকম। তাহলে এটা হলো এখানকার সকল বিন্দু। আমি এটাকে সংক্ষেপে বললাম, আশা করি তুমি বুঝতে পারছো। এই রেখাটি দ্বারা আমরা সকল বিন্দুকে বোঝাচ্ছি এবং এটা হবে এমন একটা রেখা। এটাই হলো তাহলে আমাদের সমাধান সেট। এখন আমরা পরেরটি সমাধান সেট নির্ণয় করব। পরেরটি হচ্ছে এর সেট হবে 1 0 যোগ -3 1 এর সকল স্কেলার গুণিতক। তাহলে আমরা এটাকে এখানে আঁকি। এটা হবে অনেকটা, আমরা এখানে সকল স্কেলার গুণিতক নিব। তাহলে এটা এখানে আঁকি, এটা অনেকটা এরকম দেখাবে। এটা গিয়ে পৌঁছাবে এইখানে, আর এর মাঝে আমাদের সকল স্কেলার গুণিতক আছে, কারণ আমরা এখানে টি ব্যবহার করছি। তাহলে আরেকটি লাইন ঠিক আগেরটির সমান ঢাল নিয়ে আমরা আঁকবো। এটা ডানে এক ঘর সরে যাবে। এখানে আমরা তাহলে এখানে এরকম হবে। এখন প্রশ্ন হলো, আমরা এত কিছু কেন করছি? আমাদের এত কিছু করার উদ্দেশ্য হলো আমরা সেই সকল ভেক্টরকে খুঁজে বের করতে চাই। আমরা উপরের দিকে উঠি স্ক্রল করে। আমার মনে হয় লেখচিত্র আর দরকার নেই, সেটা বন্ধ করে দিই। আমরা খুঁজে বের করতে চাই সেই সকল ভেক্টরগুলোকে যারা আমাদের ডোমেইনে অবস্থিত এবং যাদের উপর রূপান্তর প্রয়োগ করলে তারা আমাদের কোডোমেইনে একটি উপসেট গঠন করবে এবং এটা ম্যাপকৃত হবে ভেক্টর 0 0 অথবা 1 2 এ। এবং আমরা এই সমীকরণ দুটি সমাধান করে ফেলেছি এবং সকল ভেক্টরকেও খুঁজে বের করেছি। এখন লেখচিত্র চালু করলে আমরা দেখতে পাচ্ছি এই দুই রেখার বিম্ব ওই দুই বিন্দুটি। এটা তাহলে আমি যখন এই রূপান্তর এই লেখচিত্রের উপর প্রয়োগ করব, তারা 0 0 ও 1 2 বিন্দুতে বিম্ব গঠন করবে। আমাদের এই 0 0 এবং 1 2 বিন্দুতে বিম্ব গঠন করবে। তাহলে সকল ভেক্টরের বিম্ব এই রূপান্তরের পর, আমি আসলে এই নীল রেখার উপর সকল ভেক্টরের বিম্ব এই 0 0 তে অবস্থিত এটা বলতে চাচ্ছি, এবং রূপান্তরের ফলে কমলা রেখার সবগুলো 1 2 এ বিম্ব গঠন করে। তাহলে এটা হবে এরা 1 2 এ বিম্ব গঠন করে। এখন এই নীল রেখার একটা আলাদা নাম আছে এবং আমি ব্যাপারে হালকা ধারণা দিয়েছি, তাই না? এই নীল রেখার উপর সবকিছু, আমি যদি ব্লু অথবা নীল এর কারণে এর নাম দিই বি, তাহলে এটার নাম দিলাম আমি বি, এবং এটা এই ভেক্টর সেটের প্রতিনিধিত্ব করে। আমাদের এখানে যে ভেক্টর সেটটি আছে এটার প্রতিনিধিত্ব করে, এবং এর মধ্যে প্রত্যেকেই এই রূপান্তর প্রয়োগের পর, অর্থাৎ আমি যদি টি এর সাপেক্ষে আমাদের নীল সেটের বিম্ব নেই, তাহলে এরা সকলে মিলে শূন্য ভেক্টরে ম্যাপিং করে। সকলে মিলে এই শূন্য ভেক্টরে ম্যাপিং করে, তাহলে এটা হচ্ছে শূন্য ভেক্টরের সেট। আমরা এটা দেখেছি যে এখানে, আর আমার মনে পড়ে আমি তোমাদের আগেও বলেছিলাম, দেখো এই সেট নাল স্পেসের সমকক্ষ। একটা ম্যাট্রিক্সের নাল স্পেস হলো সেই সকল ভেক্টর যাদের সাথে ওই ম্যাট্রিক্সকে গুণ করলে শূন্য পাওয়া যায়। নাল স্পেস হলো সেই সকল ভেক্টর যাদের সাথে ওই ম্যাট্রিক্সকে গুণ করলে শূন্য পাওয়া যায়। তাহলে এটাও একই রকম ব্যাপার, আমরা ম্যাট্রিক্স দ্বারা আমাদের রূপান্তর করতে পারি। তাহলে সেই সকল এক্স আমরা খুঁজে বের করেছি যাদের রূপান্তর করলে আমরা শূন্য ভেক্টর পাবো। তাহলে এই নীল অংশের নাম হলো কার্নেল। এটাকে বলা হয় টি এর কার্নেল। এটা একটা বিশেষ নাম এবং এটার সম্বন্ধে আমি তোমাদেরকে এখন আরেকটু বলছি। এবং এটাকে সংক্ষেপে এভাবে লেখা হয় KER of T, এবং এটা আক্ষরিক অর্থে বোঝায় যদি সকল ভেক্টরের উপর রূপান্তর প্রয়োগ করা হয়। আমি না হয় এখানে এটা এভাবে লিখি, আমাদের ডোমেইনের সেই সকল ভেক্টর
যাদের রূপান্তর শূন্য ভেক্টরের সমান। আমাদের ডোমেইনে সেই সকল ভেক্টর যাদের রূপান্তর শূন্য ভেক্টরের সমান। এটা হলো কার্নেলের সংজ্ঞা। আমাদের রূপান্তর সমান কোনো ম্যাট্রিক্স গুণ কোনো ভেক্টর। আমরা জানি যে কোনো রৈখিক রূপান্তরকে ম্যাট্রিক্স ও ভেক্টরের গুণফল আকারেই প্রকাশ করা যায়। তাহলে কার্নেল অফ টি সমান হলো এ এর নল স্পেস। এটা আমরা এখানে শুরুতেই দেখেছি। যাই হোক, আশা করি তুমি এটা থেকে কিছুটা উপকার পেয়েছো এবং আশা করি এটা তোমার কিছুটা হলেও কাজে লাগবে।